হাই মাই অল টেট অ্যাসপিরেন্ট। হ্যালো বন্ধুরা, আমি আবার আজকে একটা নতুন ক্লাস নিয়ে এসেছি। আমি দেখতে পাচ্ছি আমার সমস্ত টেটের ক্লাসগুলো অত্যন্ত হারে ইফেক্টিভ হচ্ছে সবার কাছে। আমি তা বুঝতে পারছি। আমাকে যেভাবে বেশ কয়েকজন ফোন করেছে, যেভাবে পার্সোনালি আমাকে হোয়াটসঅ্যাপে চ্যাট করেছে, বুঝতে পারছি অনেক ইয়ুথসের এই সাবজেক্টটা আস্তে আস্তে করে ইজি হচ্ছে। ফলে আমি আজকে আরেকটা ভিডিও বানিয়েছি, সেটা হচ্ছে টেটের সিলেবাসের আরেকটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যার নাম হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট, বাংলায় বললে পরিবেশ এবং বংশগতি। এটি একটি খুব ছোট চ্যাপ্টার। ন্যাচারালি সমস্ত টেট পরীক্ষাতে প্রশ্ন হয়তো আসেও না, কিন্তু একটা প্রশ্ন আসতে পারে। ফলে আমরা এটাকে অ্যাভয়েড করব না। এটাকে একবার জাস্ট এটাকে খুব হালকাভাবে ছোট করে চ্যাপ্টার বুঝে নিয়ে আমরা এটাকে রেডি করব। দেখবে পরিবেশ এবং বংশগতি ন্যাচারালি আমাদের যখন আমরা পড়ি বা পড়াই বাচ্চাদের, তখন অনেক মনে প্রশ্ন আসে, একটা বাচ্চার ডেভেলপমেন্টে কে দায়ী? একটা পরিবার বা বংশগতি, না পরিবেশ, সে যেখানে বড় হচ্ছে? এই নিয়ে দ্বন্দ্ব কিন্তু আছেই এবং মনে হয় থাকবে। তো ফলে দেখা যাক, আজকে আমরা এই ক্লাসে বুঝতে পারবো যে একটা শিশুর বুদ্ধিমত্তা, তার আচরণ, তার কার্যাবলী, তার বিহেভিয়ার, তার ব্যক্তিত্ব যে প্রকাশ হয় বা বিকাশ হয়, এখানে কার অবদান সবচেয়ে বেশি, না একই থাকে, না এরা একে অপরের পরিপূরক? আমরা আজকে এই নিয়ে সিদ্ধান্তে আসব। কেউ কিন্তু ভিডিওকে স্কিপ করবে না, একদম আস্তে আস্তে করে মন দিয়ে শুনবে। এটা একটা ইম্পর্টেন্ট ক্লাস, এটা কিন্তু ক্লাস। যারা শুনছো বা দেখছো প্রায় ভিডিওটাকে, এটা জাস্ট একটা ভিডিও আকারে শুনবে না, যে একটা ভিডিও পেলাম ইউটিউবে, চল শুনে নি, না। দেখবে ক্লাসটা যদি মন দিয়ে শোনো, কষ্ট করে যদি একবার শুনে নাও, দেখবে তোমার ক্লাসটা কিন্তু অত্যন্ত হারে তোমার ব্রেনে পুরো ইমপ্রিন্ট হয়ে যাবে আর সেট হয়ে যাবে, তুমি প্রশ্ন সলভ করতে পারবে। তাহলে চলো শুরু করা যাক আজকের ক্লাস, পরিবেশ এবং বংশগতি। দেখো, আমি শুরুতেই বলেছি যে বংশগতি কি অ্যাকচুয়ালি। দেখবে আমরা সবাই জানি যে বংশগতি হচ্ছে, আমরা সাপোজ আমার বংশগতি, আমার বংশ কি অ্যাকচুয়ালি, আমি কে? আমি হচ্ছি আমার বংশের প্রিভিয়াস, মানে পূর্বের যারা ছিল, আমার বাবা আছেন, মা আছেন, আমার ঠাকুরদা ঠাকুরমা ছিলেন, এইভাবে যত প্রিভিয়াস যাব, যত আগে যাব, এইভাবে হয়তো 100টা পূর্বপুরুষের বৈশিষ্ট্যের সমাহার আমি। এইভাবে বংশগতভাবে ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য যেভাবে একটা মানুষের মধ্যে সঞ্চার হচ্ছে, এই যে গতিশীল প্রক্রিয়া, এটাই তো বংশগতি। তুমি কে? তুমি তোমার বাবা মা, তাদের বাবা মা, তাদের বাবা মা, অর্থাৎ তোমার ঠাকুরমা, তোমার ঠাকুরদা, তাদের বাবা মা, এইভাবে যদি তুমি যাও, একদম চলে পিছনে চলে যাও, প্রিভিয়াস চলে যাও, তাহলে তোমার 50টা জেনারেশনের সমস্ত ফিচার্সগুলো, প্রিন্সিপালসগুলো, তোমার অ্যাটিটিউড, তোমার প্রকৃতি, টেম্পারামেন্ট, সব কিন্তু অল্প অল্প করে 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 সবটার সমষ্টি হলে তুমি। দেখো, এটাই বলা আছে সংজ্ঞাতে, যে পিতামাতা বা পূর্বপুরুষদের কাছ থেকে জন্মগতভাবে সন্তান যে বৈশিষ্ট্যগুলি পায়, তাকেই বংশগতি বলে। এটা একটা ইম্পর্টেন্ট জায়গা। হয়তো ন্যাচারালি প্রশ্ন আমাদের এইভাবে আসতেও পারে যে বংশগতি বলতে আমরা নিচের কাকে বুঝি, এই প্রশ্নটা আসতে পারে। বলে এই যে সংজ্ঞাটা আছে, কিন্তু খুব ভালো করে বুঝতে হবে। দাঁড়া, পেনটা আমি চেঞ্জ করি, পেনটা লাল নিতে হবে। এটা ভালো করে বুঝতে হবে, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, একটু পেনটা মোটা করে নিই। এটা খুব ইম্পর্টেন্ট, বংশগতি কাকে বলে। ঠিক আছে, এটা কিন্তু একটা স্ট্যাটিক প্রক্রিয়া। দেখো, এটা বলা হচ্ছে এটি একটি স্থির সামাজিক কাঠামো। অর্থাৎ আমরা কিন্তু বৈবাহিক সূত্রে, অর্থাৎ বিবাহ একটা সোশ্যাল প্রক্রিয়া, তার মধ্য দিয়ে আমি বা আমরা কি করি, একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা জন্ম নিই বা সৃষ্টি হয়।
এটা একটা স্ট্যাটিক সোশ্যাল স্ট্রাকচার। এই বংশগতির বাহককে জিন। জিন হলো বংশগতির মূল একক। আমাদের কোষের মধ্যে ক্রোমোজোম থাকে থাকে 46টা অর্থাৎ 23 জোড়া। এরাই হচ্ছে আমাদের ফিচার্সগুলোকে একটা পর একটা পুরুষদের থেকে আরেকটা পুরুষে, আরেকটা পুরুষ থেকে আরেকটা পুরুষে বহন করে চলে। তাই আমাদের বংশগতির বাহক কাকে বলবো আমি? জিনকে বলবো। যেমন দেখবে আমার চোখের রং, আমার চুলের কালার, আমার দেহের অবয়ব, আমার কথা বলার স্টাইল, আমার টোন, নোট, টেম্পারামেন্ট, আমার প্রকৃতি সব কিন্তু আমার পূর্বের পুরুষদের থেকে প্রাপ্ত। একদম ঠিক। আমার তাই বলা হয় চোখের রং, চুলের ধরন, উচ্চতা, বুদ্ধির মৌলিক ক্ষমতা সবটাই কিন্তু ধার নেওয়া কার কাছ থেকে? আমার যারা পূর্বপুরুষ তার কাছ থেকে ধার নেওয়া। নেক্সট চলো, পরিবেশ কি? এটা আমরা সবাই জানি। পরিবেশ খুবই সহজ ব্যাপার। জন্মগ্রহণের পর একটা শিশু, সবটা ভাবতে হয় আমাকে শিশুর রেসপেক্টে ভাবতে হচ্ছে কথাগুলোকে। শিশু যে পারিপার্শ্বিক অবস্থার মধ্যে বেড়ে ওঠে তাই তো পরিবেশ। মানে চারপাশটা, একটা শিশুর যে চারপাশটা আছে, যে সারাউন্ডিংসটা আছে, এটাই হচ্ছে পরিবেশ। এই পরিবেশ কিন্তু নিয়মিত চেঞ্জ হচ্ছে। এটা চেঞ্জেবল। তাকে আর একটা কথা বলা হয় ডাইনামিক। তাই পরিবেশ ডাইনামিক আর বংশগতি স্ট্যাটিক। ঠিক আছে, আমার সন্তানও কিন্তু আমার মতোই হবে। মানে তার অবয়ব, চোখের গড়ন, চুলের ধরন, আমার তার হাইট, তার অবয়ব সব কিন্তু আমার মতোই হবে। স্ট্যাটিক, এটা ডাইনামিক। এই পরিবেশের ভাগ কটা আছে? একটা হচ্ছে আভ্যন্তরীণ, মানে অর্থাৎ ইন্টারনাল। শিশুর একটা ইন্টারনাল পরিবেশ, মানে একটা মাতৃগর্ভে যখন থাকে একটা শিশু, তার একটা ইন্টারনাল এনভায়রনমেন্ট আছে। আর একটা বাহ্যিক এনভায়রনমেন্ট, এক্সটার্নাল এনভায়রনমেন্ট, অর্থাৎ জন্ম হওয়ার পর, ভূমিষ্ঠ হওয়ার পর একটা শিশু পরিবার পাচ্ছে, স্কুল পাচ্ছে, সোসাইটি পাচ্ছে, ঠিক আছে, ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠান পাচ্ছে। এগুলো হচ্ছে একটা করে তার বন্ধু বান্ধব পাচ্ছে। সবটা হচ্ছে বাহ্যিক পরিবেশ। আর এর ফলে কি হয়? এর ফলে শিশুর মধ্যে প্রভাব কি পড়ে? পরিবেশের প্রভাব কি আছে? অর্থাৎ পরিবেশ যেমনটি হবে, শিশুর স্বভাব, তার হ্যাবিট, তার বিহেভিয়ার, তার আচার ব্যবহার, তার ল্যাঙ্গুয়েজ, তার মূল্যবোধ অর্থাৎ ভ্যালুসগুলো, তার মোরালস সব কিন্তু সেই রকমই হবে। একটা শিশুর ভ্যালুস, মোরালস, বিহেভিয়ার্স, অ্যাটিটিউড, বোঝো, অ্যাটিটিউড, তার হ্যাবিট, তার বিহেভিয়ার সবটা কিন্তু যেমনটা শিশু পরিবেশ পাবে ঠিক তেমনটাই হবে। ফলে পরিবেশকে ঠিকঠাক রাখবে যারা বাবা আছো, যারা মা আছেন, যারা বাবা আছেন, এবং যারা সন্তানকে বা শিশুকে নার্চারিং করছেন, বা যারা দাদা দিদি আছো, তোমরা যারা শিশুকে নার্চারিং করছো, তারা প্লিজ অবশ্যই তোমাদের চারপাশটা কিন্তু ঠিকঠাক রাখবে। ঠিকঠাক মানে কি? প্রত্যেকটা মানুষকে সাইকোলজিক্যাল সারাউন্ডিংস ঠিকঠাক রাখতে হয়, এটা খেয়াল রাখবে। সাইকোলজিক্যাল পরিবেশ, সাইকোলজিক্যাল সারাউন্ডিংস, এটাও ঠিকঠাক রাখতে হবে। ঠিক আছে, এই নিয়ে পরে ডিসকাস করব ডিটেলসে। এবার দেখো, বলছে বংশগতি বনাম পরিবেশ। আচ্ছা, আমি একটু আগে বলছিলাম যে একটা শিশুর বেড়ে ওঠাতে, তার ব্যক্তিত্বের বিকাশে কে অবদান রাখে, পরিবেশ না বংশগতি? খেয়াল রাখবে, এটা খুবই একটা জনপ্রিয় দ্বন্দ্ব, বিতর্ক। এটা নেচার বা প্রকৃতি, এটা একটা শিশুর যে প্রকৃতি বা তার কোন দিকটা সে যাবে, তার ট্রেন্ডিংটা, তার ঝোঁকটা, তার যে প্রবণতা, এটা ঠিক করে দেয় বংশগতি। ঠিক আছে, আর সেই টেন্ডেন্সি, সেই ট্রেন্ড, সেই ঝোঁক বা সেই যে প্রবণতা তার, এইটাকে পরিপূর্ণ করবে পরিবেশ। এটাকে বলা হয় নার্চার। এই যে নার্চার আর নেচার, মানুষের প্রকৃতি চেঞ্জ করা যায় না, বুঝো একবার। এটা পুরোপুরি বায়োলজিক্যাল। এটা হচ্ছে বায়োলজিক্যাল। তুমি তোমার প্রকৃতি চেঞ্জ করতে পারবে না। কেন কি? এটা পুরোপুরি বংশগতি সূত্রে প্রাপ্ত। হ্যাঁ, একদম ঠিক শুনছো। কিন্তু আমি নার্চারিং, আমি ফ্যামিলির যে স্ট্রাকচার,
আমার ফ্যামিলির যে অ্যাটিটিউড, আমার টেম্পার, প্রিন্সিপালস, বিহেভিয়ার, আমি এগুলো চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, ফলে এটা চেঞ্জ করা যায়। আচ্ছা, একই সঙ্গে দেখো উডওয়ার্থের একটা বৈশিষ্ট্য, একটা সংজ্ঞা নিয়েছি আমি, ব্যক্তির বিকাশ হলো বংশগতি এবং পরিবেশের গুণফল। ঠিক আছে, মানে ডেভেলপমেন্ট ইকুয়াল টু হেরিডিটি, এটা মাল্টিপ্লাই এনভায়রনমেন্ট, এটাও খেয়াল রাখবে। তাহলে বিকাশ হচ্ছে পরিবেশ এবং বংশগতির গুণফল। এটা কার বক্তব্য? এটা হচ্ছে উডওয়ার্থের বক্তব্য, এটা খেয়াল রাখতে হবে। উডওয়ার্থের এইগুলো সংজ্ঞা আকারে চলে আসতে পারে। নেক্সট দেখো, এই বংশগতি বনাম পরিবেশে একটা আর জায়গা হচ্ছে বংশগতির সূত্র, অর্থাৎ আমরা যা শিশু দেখি আমরা, তারা একটা প্রিন্সিপালস বা একটা লজ মেনে চলে। প্রথমটা কি? ল অফ সিমিলারিটি, অর্থাৎ সাদৃশ্যের নিয়ম বা সূত্র। ন্যাচারালি বংশগতি সূত্রে দেখা যায় যে একটা সন্তান ঠিক তেমনটি হবে যেমনটি তার বাবা মা হয়। বাবা মায়ের হাইট, তার কালার, তার অবয়ব, ভলিউম সব কিন্তু তার সন্তানের মধ্যে বর্তে যায়। ফলে এটা হচ্ছে ল অফ সিমিলারিটি। আবার দেখো ল অফ ভ্যারিয়েশন, এটা কি? বৈচিত্র্যের নিয়ম, অর্থাৎ মা বাবার থেকে সন্তান কিছুটা আলাদা হতে পারে। হয়তো দেখা যাচ্ছে যে বাবা মা লম্বা, ছেলে হয়তো ব্যতিক্রমীভাবে একটু হাইট শর্ট হতে পারে। হয়তো দেখা যাচ্ছে যে বাবা মায়ের গায়ের রং একটু চাপা, হয়তো সন্তানটি ফর্সা হলো, এমনটা হতে পারে। এটা হচ্ছে ল অফ ভেরিয়েশন, তাকে বলা হয় বৈচিত্র্যের সূত্র বা নিয়ম। আমরা দেখেছি সমাজে প্রায় দেখা যায়। আচ্ছা, ল অফ রিগ্রেশন, এটা আর একটা ইম্পর্টেন্ট জায়গা। একে বলা হয় ল অফ রিগ্রেশন, মানে প্রত্যাবর্তনের নিয়ম। কিরকম? হয়তো দেখা যাচ্ছে যে বাবা মা খুব লম্বা, ছেলে ছেলে হলো অ্যাভারেজ হাইটের, মানে একটা মানুষ জাতির যা হাইট ন্যাচারালি 5 ফিট 3-4 এই দিকে যাচ্ছে। হয়তো বাবা মা খুব ফর্সা, ছেলে বা মেয়েটি হয়তো আমাদের মানুষের যা গায়ের রং ঠিক তেমনটাই সে পেল। বা দেখা যাচ্ছে যে আমি কি নিয়েছি একটা এক্সাম্পল, খুব মেধাবী মা বাবার সন্তান হয়তো কমন স্ট্যান্ডার্ড লেভেলের হচ্ছে, বা ছেলে খুব মেধাবী হচ্ছে না। এটা হচ্ছে অ্যাভারেজ বা গড়ের দিকে যাওয়া, গড়ের দিকে টুয়ার্ড দ্য অ্যাভারেজ। এটা খেয়াল রাখতে হবে। আমাদের এখানে প্রশ্ন আসে, এখান থেকে প্রশ্ন কিন্তু আসে। আচ্ছা, এবার দেখো এখানে আবার চলে আসছে আমাদের শিক্ষক এবং আমাদের গার্ডিয়ানসদের রোল। ঠিক আছে, একটা শিশুর যে ব্যক্তিত্ব বিকাশের, এখানে বংশগতি পরিবেশের রোল কি আছে, মানে কিভাবে বাবা মা পরিবেশ ঠিক রাখতে পারবে। বলছে যে তার মানে একটা বাচ্চার বংশগতির ধারা বুঝে তাকে সেই পরিবেশটা সাপ্লাই করতে হবে। ক্লাসরুমে একজন শিক্ষক কি করবেন, যে বাচ্চাটির ট্রেন্ড, বাচ্চাটির আইকিউ দেখে, বুঝে একবার বাচ্চাটির মেন্টাল লেভেল দেখে, বাচ্চাটার টেন্ডেন্স বা ট্রেন্ড দেখে একজন টিচার সেভাবে তাকে পরিবেশটা সাপ্লাই করবেন। আবার কি, ক্লাসরুমে বৈচিত্র্যময় পরিবেশ তৈরি করা যেতে পারে, যাতে প্রত্যেকটা শিশু তার যে পসিবিলিটি, সে যেটা পাচ্ছে ফ্রম দ্য এন্ড অফ হিজ অর হার হেরিডিটি, তাহলে অর্থাৎ সে তার বংশ থেকে যেটা পাচ্ছে, যে ট্রেন্ডিংটা, যেটা ঝোঁক প্রবণতা, ওইটাকে ফুলফিল করার জন্য তাকে সেভাবে পরিবেশ দিতে হবে। তাই বলা হয় ভ্যারিড এনভায়রনমেন্ট, খেয়াল রাখতে হবে। আর কি, যে শিশুর আচরণের ত্রুটি খুঁজতে বংশগত ও পরিবেশ উভয়কেই বিশ্লেষণ করা। যদি হয়তো কোনো একটা ছাত্র বা ছাত্রী ক্লাসরুমে সে খারাপ বিহেভিয়ার করছে, তাহলে তাকে আমাকে জানতে হবে সে তার বংশে সেই টাইপের বিহেভিয়ার কার আছে, বা আদৌ বংশগতি সূত্রে প্রাপ্ত সেই বিহেভিয়ারটা, তার সেই তার মানসিক বিষয়টা,
না এটা আমাদের স্কুল ক্যাম্পাস থেকে, না ক্লাসরুম থেকে এটা জন্ম নিচ্ছে। এটা খেয়াল রাখতে হবে। অর্থাৎ তার বংশগতি আর তার পরিবেশকে বুঝে সার্ভে করে আমাকে সিদ্ধান্তে আসতে হবে তার আচরণগত ত্রুটিটা কেন হচ্ছে। এটা খুঁজে পেতে পারলে আমরা তার বিহেভিয়ারকে ঠিকঠাক করতে পারবো। তাহলে এখানে হচ্ছে আমাদের রোল অফ প্যারেন্টস অ্যান্ড টিচার্স। তাহলে আমাদের খেয়াল উপসংহারে বলতে পারি, আমি শেষে বলতে পারি, বংশগতি আমাদের সম্ভাবনা দেয়। দেখো এটা খুব ভালো একটা জায়গা। বংশগতি আমাদের কি দেয়? দিচ্ছে সম্ভাবনা, পসিবিলিটি, ট্রেন্ডিং। ঠিক আছে? আর পরিবেশ সেই ট্রেন্ডিংকে, সেই পসিবিলিটিকে বাস্তবে রূপ দান করে। কোনো একটা বাদ দিয়ে শিশুর সুষম বিকাশ সম্ভব নয়। বুঝো? তাহলে যেমন আমার দরকার বংশগতি, ঠিক আছে, তেমন দরকার পরিবেশ। এটা খেয়াল রাখতে হবে। দেখবে এই বংশগতি পরিবেশে অনেক বিজ্ঞানী আছেন যারা বলেছেন যে শিশুর বুদ্ধিমত্তার বিকাশে বা তার ব্যক্তিত্বের বিকাশে বংশগতির ভূমিকাটাই আসল। যেমন কারা? দেখবে এই নিয়ে কথা বলেছেন বিজ্ঞানী ফ্রান্সিস গ্যালটন। বিজ্ঞানী ফ্রান্সিস গ্যালটন, ইনাকে বলা হয় ফাদার অফ হেরিডিটি। এটা খেয়াল রাখতে হবে। ইনাকে বলা হচ্ছে বংশগতির জনক, ফ্রান্সিস গ্যালটন। আর কে কথা বলেছেন? আর কথা বলেছেন হেনরি গডার্ড। মাথায় রাখো নামগুলো। নোয়াম চমস্কি, ঠিক আছে, কথা বলেছেন গডার্ড বলেছেন চমস্কি। তিনি খুব বিখ্যাত, এটা আমরা সবাই তার নাম জানি। যার বিখ্যাত হচ্ছে ল্যাড। এই নিয়ে পরে আমরা ডিসকাস করব। এরা বলছেন একটা শিশুর তার যে বুদ্ধিমত্তার বিকাশ, তার ব্যক্তিত্বের বিকাশ, সবটাই কিন্তু সম্ভব হচ্ছে বংশগতির জন্য। পরিবেশের ইফেক্ট খুবই কম। অন্যদিকে যারা পরিবেশকে সাপোর্ট করে, যারা পরিবেশবাদী, যারা এনভায়রনমেন্টালিস্ট, তারা কারা? তারা খুবই ফেমাস নাম, যেমন ওয়াটসন, খুব বিখ্যাত নাম, খেয়াল রাখতে হবে। যেমন জন লক আর একটা পরিবেশবাদী। মাথায় রাখো স্কিনার আর একটা পরিবেশবাদী। এরা কি বিশ্বাস করে? এরা বিশ্বাস করে যে একটা শিশুর ব্যক্তিত্বের বিকাশে, তার আচরণে বা তার বুদ্ধিমত্তার প্রকাশে বা বিকাশে পরিবেশ মেইন রোলটা প্লে করে। এখানে বংশগতির ভূমিকা একটুও নেই। আমরা সে বিখ্যাত উক্তি জানি এই ওয়াটসনের। ইনি হচ্ছেন একটি ফাদার অফ বিহেভিয়ারিজম। একে বলা হয় ফাদার অফ বিহেভিয়ারিজম। আচরণবাদের জনককে ওয়াটসন। ইনি কি বলেছিলেন? তার সে বিখ্যাত উক্তি উনি বলেছিলেন যে আমাকে 1 ডজন শিশু দিন, আমাকে 1 ডজন শিশু দিন, আমি আমার মতো করে তাদেরকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, চোর, শিল্পী বানিয়ে দেব। তাহলে উনি কিন্তু জাস্ট পরিবেশ দেবেন। ঠিক আছে? যে কোনো বংশের 1 ডজন শিশু যদি ওনাকে দেওয়া যায়, উনি বলছেন যে আমি আমার ইচ্ছা মতো তাদেরকে শুধু পরিবেশ দিয়ে ডাক্তার, চোর, শিল্পী নাকি বানিয়ে দেবেন। জন লকের বিখ্যাত সেই কনসেপ্ট, সেটা কি? ট্যাবুলা রাসা। আর একটা বিখ্যাত জায়গা প্রশ্ন আসে প্রায়, ঠিক আছে, উনি বলছেন একটা বাচ্চার মস্তিষ্ক জাস্ট লাইক আ ব্ল্যাঙ্ক সিট, এমটি বাকেট, খালি বালতির মতো, সাদা কাগজের মতো। তাকে বলা হচ্ছে ট্যাবুলা রাসা। ফলে আমরা এখানে পরিবেশ দিয়ে তার ব্রেনে, তার বুদ্ধিকে আমরা, তার জ্ঞানকে আমরা দিই। এইভাবে এরা হচ্ছে পরিবেশবাদী আর এরা হচ্ছে বংশগতিবাদী। এগুলো খেয়াল রাখতে হবে। ঠিক আছে? তাহলে এই ইম্পর্টেন্ট একটা ছোট ক্লাস তোমরা বারবার দেখো। যেমন এই জায়গাতে প্রশ্ন আসতে পারে একটা, আর একটা বললাম লজ গুলো প্রশ্ন আসতে পারে। এই যে ল অফ সিমিলারিটি, ল অফ ভেরিয়েশন, ল অফ রিগ্রেশন, এই একটা জায়গা আছে, এখান থেকে প্রশ্ন আসে। আর তারপরে যে সামগ্রিক যে ডিসকাশনটা হলো, সেখান থেকে বংশগতি কি, তার বৈশিষ্ট্যগুলো, পরিবেশ কি, তার বৈশিষ্ট্যগুলো, রোল অফ দ্য এনভায়রনমেন্ট,
ইন ডেভেলপমেন্ট অফ দ্য চিলড্রেন and role of the all famous সাইকোলজিস্ট, আমাদের এদেরকে বারবার পড়তে হবে, শুনতে হবে। ঠিক আছে, তাহলে আজকে এখানেই থাক। তোমরা ভিডিও দেখার পরে যদি মনে হয় যে তুমি একটা উপকার করবে সবার, অবশ্যই তুমি শেয়ার করবে, সবার জন্য দিয়ে দাও। তোমার কিন্তু ব্লেসিং হবে, তোমার তোমার লাইফে ব্লেসিং তুমি পাবে। তার পাশাপাশি তুমি সাবস্ক্রাইব করে রাখো, যেন আমি আবার খুব রিসেন্ট ভিডিও দিলে তুমি তার সঙ্গে সঙ্গে নোটিশটা পেয়ে যাও। আর পাশাপাশি তুমি নিজেও জ্ঞান অর্জন করো আর তুমি তোমার লাইফটা তৈরি করো। ঠিক আছে, তাহলে টাটা, আজকের মতো বাই।